দেখছি, কিন্তু আজ তো আপনি ইরানের খোমেনির ব্যাপার নিয়ে আপনি কিছু কথা বলেন, এবং আরো একজন যুক্ত। আমি আর একজন কাকে বলতে স্টার্ট শুরু করি, কাকে আরেকজনকে দেখতে পাচ্ছি, আরেকজন কে যেন প্লিজ। হ্যাঁ, কে চেক চেক কে আসছে নেই। আপনি স্টার্ট করে দেন, স্টার্ট দেন, আমি চেক করে নিচ্ছি ওনাকে। ওই স্টার্ট দেন। দেখুন, আপনি আর কে যুক্ত হচ্ছেন, ভিডিওটা ক্লিয়ার করে নিন। আপনি ভিডিও ক্লিয়ার করেন কে প্লিজ। একজনকে দেখছি, আপনি ভিডিওটা ক্লিয়ার করেন। ভিডিও আপনারটা ঠিক আছে, আমি একটা পার্টিসিপেটর পেয়েছি কে, যে ভিডিওটা ক্লিয়ার করেন। ভিডিও কে যুক্ত হচ্ছেন প্লিজ। নাম্বার 4। হ্যালো। আচ্ছা, আমি আমি আপনি এরা মধ্যপ্রাচ্য নিয়ে কিছু কথা বলতে পারছেন, আমি ওনাকে যুক্ত করতেছি। একজন একজন যুক্ত হয়েছেন। আপনি শুরু করি। দর্শক কিন্তু আপনারা এই মুহূর্তে দেশের বাইরে সকলকে সকলকে 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে সাম্প্রতিক ভাবনার আজকে জুলাই আসলে যোদ্ধাদের ধরনের বড় আওয়াজ হয় এবং তাদের বিচার, এবং আগামী দিনে বাংলাদেশ প্রত্যাশা করে। পাশাপাশি কালকে খোমেনি মাস পরে তার দাফন অনুষ্ঠান হলো, এবং ইরান রণকৌশল নিয়েছিল ওই সময় যদি খোমেনির এই বিষয়টা সামনে এনে দাফন প্রোগ্রামে যেত বা শেষকৃত্য, তাহলে ইরান যুদ্ধের ময়দানে বড় ধরনের একটা সংকটের মধ্যে পড়ে যেত। ইরান যে স্টেট তাদের যুদ্ধের বাস্তবতা, এবং ইরান জাতিকে মানে বিশেষ করে রক্ষা করবার জন্য খোমেনির সেই সময় মৃত্যুকে অ্যানাউন্স করা এবং জনসম্মুখে আনার ব্যাপারে সেটা তাকে যেতে দেয় নাই। দর্শকবৃন্দ, বিশেষ করে আপনি দেখেছেন মধ্যপ্রাচ্যে অযাচিত যুদ্ধ হয়েছে আমেরিকা জার্নিস্টদের এই যুদ্ধে কিন্তু আমরা দেখেছি পুরো মাত্রায় আমেরিকা ধরাশায়ী হয়েছে, এবং সেখান থেকে তার সেই বিশেষ করে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো ইরান তছনছ করে দিয়েছে। কিভাবে তছনছ করেছে, সেই ইরানের যে সামরিক শক্তি ছিল, তার যে সক্ষমতা ছিল, সেই সক্ষমতা শক্তিমত্তার জায়গা থেকে ইরান একাই লড়াই করে বলেছে যে সত্যের যুদ্ধ, ন্যায়ের পক্ষে সত্যের যুদ্ধে সহজে বীর লড়াই করে যেতে পারে, এবং বীর কখনো সেই যুদ্ধে পরাজিত হয় না। ইরান বীরের জাতি। ইরানের যে আপন ঐতিহ্য আছে, যে গরিমা আছে, এবং সে ইতিহাস আছে, সেই ঐতিহ্য আপন গরিমার জায়গা থেকে ইরান বীরের জায়গা থেকে লড়াইটা একাই করেছে, এবং আমেরিকার মতো অপ্রতিদ্বন্দ্বী পরাশক্তিকে সে বিশেষ করে পরাস্তই করেছে, এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার যে দৌরাত্ম ছিল, সেই দৌরাত্মকে একেবারে তছনছ করে দিয়েছে। এবং সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে একটা রণকৌশল রাজনৈতিক জায়গাতে একটা পট পরিবর্তনের জায়গায় ইরান নিয়ে যেতে পারছে। এবং ইরানের বিশেষ করে
দীর্ঘ 12 বছর ধরে ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে যে কোণঠাসা করেছিল মার্কিন এবং ইউরোপ মিত্র, মার্কিন আর ইউরোপ মিত্র, এই দুই মিত্রের কোণঠাসা সেই জায়গা থেকে ইরান নিজেকে বের করে আনবার একটা সুযোগ পেয়েছে। ইরানের বিলিয়ন বিলিয়ন ডলার টাকা কাতার সহ কয়েকটা দেশে জব্দ করে রেখেছে। এবং সাম্প্রতিক কালকে আমরা দেখেছি কাতার সরকার অলরেডি 12 বিলিয়ন জব্দকৃত অর্থ ইরানকে ফেরত দেওয়ার জন্য একটা জায়গাতে অবস্থান করছে এবং ফেরত দিতে চাচ্ছে। তাই দেখুন, সেই সময় যদি খোমেনিকে যখনই এই শহীদ করা হলো বা নিহত করা হয়েছে, খোমেনি সহ শতাধিক বিজ্ঞানী এবং সামরিক ব্যক্তিত্বদের, সেই সময় যদি আপনার ইরান যদি খোমেনির এই মৃত্যু সংবাদকে সামনে আনতেন এবং সামনে আনতেন, তাহলে কিন্তু যুদ্ধের যে মাঠ ছিল ময়দানে, ইরান একটা কোণঠাসার মধ্যে পড়ে যেত এবং একা লড়াই করবার জন্য যে রণকৌশল দরকার, তার সামরিক বাহিনীকে লড়াই করে ময়দানে রাখবার জন্য যে বাস্তবতা ছিল, সেই বাস্তবতার জায়গা থেকে ইরান খোমেনির মৃত্যুকে রাষ্ট্রীয়ভাবেই সামনে প্রকাশ করেনি। এবং যখন সময় অনুকূলে এসছে, জনগণের শক্তিটাকে ধরে রাখতে পারছে, ঐক্যটাকে, জনগণের ঐক্যের শক্তি ইরান ধরে রাখতে পারছে। এবং যুদ্ধের ভেতরেও আমরা বিশ্ববাসী প্রত্যাশা করেছি, দেখেছি ইরানের জনগণ কিভাবে রাস্তায় নেমে আসছে এবং ইরানের দেশকে রক্ষা করবার জন্য তারা, ইরানের জনগণ কি শপথ নিয়েছে, কি তাদের বাণী, সেখানে শপথের বাণী উচ্চারণ করেছিল। ইরান তাদের, ইরানের শক্তিকে কোনোভাবেই মার্কিন ইসরায়েল সাম্রাজ্য দমাতে পারবে না। জনগণের শক্তি এবং রাষ্ট্রীয় শক্তি, রাষ্ট্রীয় শক্তি আর জনগণের শক্তি, এই দুইটা শক্তিকে একাত্ম করেই সেদিন ইরানের জনগণ যে মন্ত্রধ্বনি উচ্চারণ করেছিল, সেই বাস্তবতা আমরা যদি দেখতে পাই, তাহলে সেই বাস্তবতায়, যুদ্ধের বাস্তবতা আমরা দেখেছি। এবং সেই বাস্তবতার মধ্য থেকে ইরান নিজেকে কিভাবে সংকট থেকে বের করে এনেছেন এবং যুদ্ধের ময়দানে কিভাবে লড়াই করেছেন এবং ইসরায়েলকেও নতজানু করে ছেড়েছেন। দেখেছেন ইসরায়েলের নিজস্ব, ইরানের নিজস্ব ড্রোন মিসাইলের যে সক্ষমতা ছিল, সে ভান্ডার ছিল, হাজার হাজার ড্রোন মিসাইলের সক্ষমতা ছিল। এবং একাই কিন্তু অপ্রতিদ্বন্দ্বী আমেরিকার মধ্যপ্রাচ্যের 6টা দেশে ঘাঁটির সংখ্যা ছিল 42, 27টা, 27টা ঘাঁটিকে কিভাবে তছনছ করেছে এবং 42টি বোমারু লেটেস্ট যুদ্ধ বিমান ঘায়েল করে দিয়েছে ইরান একাই আমেরিকার। এই আমেরিকা যখন তার সামরিক ঘাঁটি হারিয়েছে, তার তেল সম্পদ মধ্যপ্রাচ্য রক্ষা করবার জন্য যে নেটওয়ার্ক ছিল, সেই নেটওয়ার্ক যখন তছনছ করে দিয়েছে, তার বোয়িং যখন হারাইছে, বোয়িং হারালো, ঘাঁটি তছনছ করলো। এবং ইরান যখন অসীম সাহসী সাহসী শক্তিমত্তা দিয়ে, তার মিলিটারি বাহিনীকে দিয়ে, ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে একাই ইসরায়েলের আমেরিকার মধ্যপ্রাচ্যের সে রক্ষা করবার জন্য সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েতকে রক্ষা করবার জন্য যে সামরিক ঘাঁটিগুলো ছিল, সেই ঘাঁটিগুলোকে তছনছ করে দিয়েছে। এবং সামরিক ঘাঁটিতে অ্যাটাক করার পরে যোদ্ধারা যখন 3 স্টার 5 স্টার হোটেলে সেখানে যখন শেল্টার নিয়েছে, সেখানে অ্যাটাক করছে। সেখান থেকে যখন অন্য জায়গায় তাঁবু কেটে সেখানে শেল্টার নিয়েছিল, সেখানে অ্যাটাক করেছে। এই যে অসীম সাহস, এক সাহস এবং ইরানের যুদ্ধ কৌশল, লড়ে যাওয়ার যে কৌশল, সেই লড়াইতে সে কৌশল নিয়েছে, লড়াইও করেছে। কৌশল যেমন নিয়েছে, লড়াই তেমন করেছে। পাশাপাশি ইসরায়েলকে কিন্তু ঝাঁকে ঝাঁকে মিসাইল দিয়ে, ড্রোন দিয়ে ইসরায়েলকেও অনেকটা তছনছ করে দিয়েছে। এবং ইসরায়েল সেখানেও অনেক ভয়ে শঙ্কিত হয়েছে। এবং আপনারা দেখেছেন ইসরায়েল যারা গ্রুপ ছিল, সেই প্যাসিফিক গ্রুপ কিন্তু সেখানে তারাও রাজপথে নেমে এসছে যে স্টপ ওয়ার, নেতানিয়াহু যুদ্ধ থামাও, আমরা যুদ্ধ চাই না। ইসরায়েলের প্যাসিফিক গ্রুপ যারা ছিল, আমরা সেখানে শান্তি চাই। এই বাস্তবতা পাশাপাশি ইসরায়েলের সেই ছোট্ট ভূখণ্ড 20-22 হাজার বর্গ কিলোমিটারে তার সমুদ্র বন্দর তছনছ করেছে। আপনার তার গোয়েন্দা গোয়েন্দা নেটওয়ার্কে যে প্রধান ঘাঁটি ছিল মোসাদের, সেই জায়গা তছনছ করেছে। এবং ইসরায়েলেরও হাজার হাজার শত শত স্থাপনা ডিস্ট্রয় করে দিয়েছে এই সাহসী যোদ্ধা ইরানি। এবং ইসরায়েল সেখানে কিন্তু দ্যাট ইজ দ্যাট দে আর পাপেট কান্ট্রি। তারা, ইসরায়েল কিন্তু পুরো একটা পাপেট দেশ, আমেরিকার পাপেট কান্ট্রি। সেই পাপেট কান্ট্রিকে সামনে রেখে আমেরিকা, ইসরায়েল চেয়েছিল যে ইরানে
2রা ফেব্রুয়ারি প্রথম যখন অ্যাটাক করলো, যে তারা চেয়েছিল 24 ঘন্টা, 72 ঘন্টা, 7 দিনের মধ্যে ইরানকে একেবারে কুপোকাত করে দিবে, তার রেজিম চেঞ্জ করবে, তার মিলিটারি স্ট্রাকচার ভেঙে দিবে, তার সামরিক সক্ষমতাকে তছনছ করে দেবে, মিসাইল ড্রোনকে এলোমেলো করে দিবে। কিন্তু রেজিম চেঞ্জ করতে পারে নাই, যদিও খমেনি সহ 1 শতাধিক বিজ্ঞানী, সামরিক কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করেছে। প্রকাশ্য দিনে 160 জন শিশুকে নির্মমভাবে শহীদ করেছে, হত্যা করেছে, শিক্ষক 76 জন। এই বাস্তবতায় বিশ্বের যেমন প্যাসিফিস্ট গ্রুপটা একাত্ম হয়েছে, সমস্ত বিশ্বে আন্দোলন করেছে, আমেরিকা চূড়ান্ত আন্দোলন করেছে, আমেরিকা রাজনৈতিক মঞ্চের থেকে যখন জোরালো প্রতিবাদ ট্রাম্পের বিরুদ্ধে হয়েছে, ওইখানে আমেরিকাতে তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে। আমেরিকার জনগণ এই যুদ্ধ চায় না নৈতিকভাবে। বিরোধী শিবির মঞ্চের থেকে মিস্টার ট্রাম্প কোণঠাসা হয়েছেন। তার আমেরিকার জনমত এবং বাস্তবতা পাশাপাশি আপনার এই যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যখন সেই সম্মতি ইরান পায় নাই, এই বাস্তবতায় যখন আমরা দেখেছি, তখনই আমরা কি দেখতে পেলাম, যে আমেরিকা জানু হয়ে নত স্বীকার করলো। হ্যাঁ, প্রিয় বন্ধুরা, আমি আপনাদের নেটওয়ার্ক প্রবলেমের কারণে ছিলাম না। তো আমি একজন অতিথি পেতে যাচ্ছি এবং অতিথি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো দেখুন, ইরান যে স্ট্র্যাটেজিতে ছিল, এই স্ট্র্যাটেজিতে থাকার কারণে ইরান কিন্তু যুদ্ধটাকে, লড়াইটাকে টিকিয়ে রেখেছে। তার হরমুজ প্রণালী, যে বিশেষ করে আন্তর্জাতিক বাজারে আপনার ভূমধ্য সাগর, ওমান সাগর, ভূমধ্য সাগর এবং অপার পার্ট আপনার এই যে আমাদের ভারত সাগর, ওমান ভূমধ্য সাগরের সাথে কানেক্টিভিটি, যে তেলের চ্যানেল হরমুজ, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 100 ভাগের মধ্যে 25 ভাগ তেল আসা যাওয়া করে। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলা সেখানে তাদের খাদ্যদ্রব্য আমদানি করে। ইটস ইম্পর্টেন্স ফর আপনার এই সাগরের কমিউনিকেশনের চ্যানেল, নেটওয়ার্ক চ্যানেল। ইরান কিন্তু এখনো সেখানে, সে পানিপথেও সে যুদ্ধ লড়াই করে আমেরিকাকে সেখানে নাস্তানুবাদ কোণঠাসা করেছে। পাশাপাশি আপনার ওইখানে দুই অপ্রতিদ্বন্দ্বী পরাশক্তি, আমেরিকার নাম্বার 1 সুপার পরাশক্তি, ইসরায়েল নাম্বার 7 সামরিক শক্তি। এই 1 আর 7, দুই অপ্রতিদ্বন্দ্বী শক্তিকে কিভাবে তারা নাস্তানুবাদ ইরান করেছে এবং আলোচনার টেবিলে নিয়ে গেছে। সেই আলোচনার টেবিলে পাকিস্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং তুরস্ক, বাহরাইন, কাতারও সেখানে, কাতারও জোরালো ভূমিকা রেখেছে, তুরস্ক রেখেছে এবং পাকিস্তান একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ অধ্যায় সূচনা করলো। কূটনৈতিক বিশ্বে পাকিস্তানের অবস্থানটা আরো শক্তিশালী হয়েছে এবং পাকিস্তান এখানে প্রমাণ করতে চাইছেন যে পাকিস্তান বিশ্বে যুদ্ধ চায় না, পাকিস্তান শান্তি চায়। এই পাকিস্তানের আন্তর্জাতিক বিশ্বে পাকিস্তানের পররাষ্ট্রনীতি, পাকিস্তানের অবস্থান, পাকিস্তানের এই কৌশল অত্যন্ত প্রশংসিত হয়েছে এবং প্রশংসার স্থানে পাকিস্তান অবস্থান করছে। পাকিস্তানের এই ভূমিকাকে ভারত যখন কোণঠাসা, ভারত কোনোভাবেই এটাকে মেনে নিতে চাইছেন না। ভারতের গায়ে অলরেডি লোমে একটু শিহরণ জেগেছে এবং ভারতও উস্কানি দেওয়ার চেষ্টা করছে আফগানিস্তানের সাথে পাকিস্তানের যুদ্ধটাকে প্রলম্বিত করা, কিন্তু পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধটা প্রলম্বিত হয় নাই। এবং ইরান যেটা চাইছে, হরমুজ প্রণালী তার ম্যানেজমেন্টে থাকুক। নাম্বার 2 হলো বিদেশি ইরানের জব্দ আছে অর্থ, সেটা পাশাপাশি ইসরায়েলের জারি সরকার ফিলিস্তিনিকে যে একচেটিয়া ভাবে ফিলিস্তিনিতে নারকীয় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, এবং লেবাননেও তছনছ করতেছে, সেই লেবাননে তছনছ করার জন্য বন্ধ হয়, ইসরায়েল কোণঠাসা হয়, অধিকৃত ফিলিস্তিনের গাজা যেন ইসরায়েল কোনোভাবেই দখল করতে না পারে। সেই বিশ্ব জনপদকে
গাজা ফিলিস্তিনিদের পক্ষে অলরেডি নেওয়ার চেষ্টা করছে ইরান, এবং ইরানের প্রক্সি বাহিনী আছে, ইয়েমেন আছে, লেবানন আছে, এবং গাজা আছে। এই যে প্রক্সি বাহিনী দিয়ে ইরাক সহ ইরাক, ইয়েমেন, লেবানন এবং ফিলিস্তিনি, এই প্রক্সি বাহিনীকে সামনে রেখে ইরান গাজা ইসরায়েলকে কোণঠাসা করতে পারছে, এবং ইসরায়েলকে লেবাননের অ্যাটাক থেকে যাতে সে নিবৃত থাকে, আমেরিকা নিয়ে এনে লেবানন ইসরায়েল সাথে একটা কন্ট্যাক্ট করেছে, এবং সে কন্ট্যাক্টে চুক্তি তো হয়েছে। বিশ্ব বাস্তবতা আমরা যেটা দেখতে পাচ্ছি, চুক্তি কিন্তু হয়েছে। চুক্তি ইসরায়েল মানুক আর না মানুক, সেই ইসরায়েল না মানে তো ইসরায়েল কিন্তু বিশ্বের কাছে একটা কালার্ড হচ্ছে, এবং আন্তর্জাতিক মহলে ইসরায়েলের ভাবমূর্তির কোণঠাসা হচ্ছে। যুদ্ধবাজ নেতানিয়াহু তার যুদ্ধের বাস্তবতায় সে নিজেকে আর গোটায় নিতে পারছে না, এবং নিজেকে সেখান থেকে ফিরে নিতে পারছে না। এই যে বাস্তবতা ইসরায়েল অবস্থান করছে, যদিও নেতানিয়াহু তার রসদ ভান্ডারও কিন্তু আজকে ক্রাইসিস দেখা দিয়েছে। ইসরায়েলের যে রসদ ভান্ডার আছে, সেই ভান্ডারে একটা ক্রাইসিস আমরা দেখতে পাচ্ছি। তো এই বাস্তবতায় এখন মধ্যপ্রাচ্যে ইরানের ভাবমূর্তি বেড়েছে। মধ্যপ্রাচ্যে ইরানের বিশেষ করে ইরানের যে সামরিক সক্ষমতা আছে, যে শক্তি অর্জন করেছে, ইরানের ভূ রাজনীতি থেকে তার অবস্থান, সামরিক সক্ষমতা এবং কৌশল মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন সামনে আনতে পেরেছে। এবং মধ্যপ্রাচ্যে বা সৌদি আরব, বাহরাইন, কাতার, দুবাই সহ এই যে 6টা গালফ দেশ, যে আমেরিকার ঘাঁটিগুলো নিয়ে তারা সামরিক সুরক্ষার জায়গাতে অবস্থান নিতে চেয়েছিল, এবং তাদের তেল সম্পদ রক্ষা করতে চেয়েছিল। তাদের তেল সম্পদ কিন্তু রক্ষা করতে পারার ক্ষেত্রে কোণঠাসা হয়েছিল। এই বাস্তবতা যখন এই মধ্যপ্রাচ্যের দেশগুলো দেখলো, তখন কিন্তু তারা অপরাপর আপনার এই জায়গা থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলো কিন্তু সৌদি আরব, কাতার, বাহরাইন ইরানকে গুরুত্ব দিচ্ছে, এবং কাতার অলরেডি ইরানের জব্দকৃত 12 বিলিয়ন সম্পদ ফেরত দেওয়ার জন্য একটা মধ্যস্থতায় যাচ্ছে। ইরানের এইভাবে কিন্তু কয়েকশো বিলিয়ন ডলার বিদেশে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করেছে, যদিও একটা কোণঠাসা সংকটের মধ্যে ফেলেছে। কিন্তু সাম্প্রতিক এই যুদ্ধের বাস্তবতায় কাতার ইরানকে 12 বিলিয়ন ডলার ফেরত দেওয়ার জন্য একটা মধ্যস্থতায় গেছে। পাশাপাশি আপনার বিশেষ করে সুইজারল্যান্ডে এই যুদ্ধ যাতে দীর্ঘস্থায়ী একটা যুদ্ধ বিরতির দিকে যায় এবং মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের সংকট থেকে উত্তরণ ঘটে, সেই জায়গাতে সুইজারল্যান্ডে আলোচনা চলছে দুই দেশের, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে। কিন্তু আমেরিকা খুনসুটি দিচ্ছে, নানান ধরনের কারণ নিয়ে আসে, আবার সে মাঝে মাঝে ইরানে অ্যাটাক করছে, হরমুজ প্রণালীতে অ্যাটাক করছে, ইরানে অ্যাটাক করছে। ইসরায়েল আমেরিকার যে ক্যারেক্টার, যে বৈশিষ্ট্য, এই ক্যারেক্টার বৈশিষ্ট্য জায়গা থেকে আমেরিকাকে আমরা দেখতে পাই। এই পর্যায়ে আমরা বিশ্ববাসী আমরাও চাই না যুদ্ধটা প্রলম্বিত হোক এবং মধ্যপ্রাচ্য ক্রাইসিস প্রলম্বিত হোক। মধ্যপ্রাচ্য ক্রাইসিস আমরা কোনোভাবেই আমরাও চাই না মধ্যপ্রাচ্যের যুদ্ধটা প্রলম্বিত হোক, এবং মধ্যপ্রাচ্যের গালফের দেশগুলা একটা তাদের কাছে যে খনিজ প্রাকৃতিক সম্পদ আছে, তেলের সম্পদ, স্বর্ণের সম্পদ, পেট্রোলিয়াম গ্যাস, তাদের কাছে খনিজ তেলের সম্পদ আছে, পেট্রোলিয়াম আছে অপরাপর। এই সম্পদগুলোর জন্য তারা সোর্সিং করতে পারে, সোর্সিং করে বিশ্বের বাজারে এটা আবার রপ্তানি করতে পারে, এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তাদের বিশেষ করে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারে। তাদের সামরিক দিক থেকে তারাও যেন তাদের সার্বভৌমত্ব এবং সামরিক জায়গাটা ধরে রাখতে পারে। এই বাস্তবতায় মধ্যপ্রাচ্যের আজকে সাম্প্রতিক সময় কিন্তু সৌদি আরব ইরানের সাথে একটা সামরিক চুক্তি করেছে, এবং অপরাপর দেশগুলো যাচ্ছে। এই ইরান লড়াই করে আমেরিকাকে কোণঠাসা করেছে বিদায় সৌদি আরব, বাহরাইন, কাতার ইরানকে গুরুত্ব দিচ্ছে, ইরানের সাথে সামরিক সুরক্ষার চুক্তি করতে যাচ্ছে, এবং ইরানের যে সম্পদ ছিল জব্দ করা সেটা ফেরত দেওয়ার দিকে মধ্যপ্রাচ্যের দেশগুলো যাচ্ছে। পাশাপাশি ইসরায়েল কিন্তু কোনোভাবেই ইরানের স্টেবিলিটি চায় না, এবং ইসরায়েল বেপরোয়া হয়ে তারা মাঝে স্টেটমেন্ট দিচ্ছে, হুমকি দিচ্ছে যে আমরা কোনোভাবেই ইরানের আমরা পারমাণবিক সক্ষমতা হতে দিব না, ইরানকে আমরা দাঁড়াতে দিব না। তো তোমাদের এত মাথায় এত পেন কেন? ইরান যদি মেরুদণ্ড সোজা করে তার উপর দাঁড়াতে পারে, তারপর সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তির জায়গায় একে ধরে রাখতে পারে। হ্যাঁ, ইরান যদি তার সামরিক শক্তি ধরে রাখতে পারে, অর্থনৈতিক পুনরুদ্ধারের দিকে যেতে পারে, তাহলে ইসরায়েল কিন্তু আরো কোণঠাসা হবে, এবং এই কোণঠাসা হওয়ার দরকার আছে। কারণ এই বেপরা ইসরায়েল
1948 সালে এখানে পাপেট কান্ট্রি হিসাবে উদ্বাস্তু শিবির হিসাবে আসছিল। সে 48 সাল থেকেই কিন্তু সে ফিলিস্তিনিকে স্বীকার করছে না, ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে না, ফিলিস্তিনকে মেনে নিচ্ছে না। 48 সালের থেকেই তারা সেই পর্যন্ত আপনার 7 থেকে 9টা যুদ্ধ করেছে ইসরায়েল। যুদ্ধ করে সে মিশরের গোলান মালভূমি দখল করছে, সিরিয়ার অংশ দখল করছে, লেবানন অংশ দখল করছে। ফিলিস্তিনি তো দখল করতে করতে 80 ভাগ, 100 ভাগের মধ্যে 80 ভাগ এলাকা ফিলিস্তিনি দখল করে নিয়েছে। যে ফিলিস্তিনে 80 ভাগ এলাকা দখল করছে, ইসরায়েলের লেবানন দক্ষিণ অঞ্চল দখল করছে, সিরিয়া অঞ্চল দখল করতেছে। এই দখলদারিত্বের জায়গা থেকে এই এই বেপরা ইসরায়েলকে থামানোর জন্য ইরান কিন্তু এখন সবচেয়ে শক্তিশালী কাউন্টার দিচ্ছে। আর মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলা আমেরিকার অনুগত ছিল, আপনার 6টা দেশ: সৌদি আরব, বাহারাইন, কাতার, দুবাই। তো এই জায়গাতে আমরা বাংলাদেশের অবস্থানটা চেক অ্যান্ড ব্যালেন্স করে বাংলাদেশের গভর্নমেন্টকে অবস্থান নিতে হচ্ছে। আমেরিকার সাথে সম্পর্ক ঠিক রাখতে হচ্ছে, চায়নার সাথে সম্পর্ক রাখতে হচ্ছে, ভারতের সাথেও সম্পর্ক দ্বিমুদ্রণ সম্পর্ক, যেখানে বাংলাদেশ থাকতে চায়। এই যে বাস্তবতা, এই বাস্তবতা বাংলাদেশ ত্রিমেরু কূটনৈতিক সম্পর্কের জায়গাতে নিজেকে চেক অ্যান্ড ব্যালেন্স রেখে তার অবস্থান ধরে রাখতে চায়। কারোর সাথে সরাসরি যুদ্ধে অবতীর্ণ হতে চায় না। বাংলাদেশের স্ট্র্যাটেজি ঠিক আছে বর্তমান বাস্তবতায়। এবং নতুন সরকার, বিএনপি সরকার, তারেক রহমানের সরকার, জনাব তারেক রহমানের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রশংসিত একজন ব্যক্তিত্ব আমাদের সকলের, উনার সরকার চাইছে চেক অ্যান্ড ব্যালেন্স করে পররাষ্ট্রনীতি নির্ধারণ করে, চেক অ্যান্ড ব্যালেন্স করে বাংলাদেশের অবস্থান থেকে আন্তর্জাতিক বিজয় ধরে রাখা, কারোর সরাসরি চক্ষুশীল না হওয়া। চীনের সাম্প্রতিক সময় মানে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর করছেন, চীন সফর করেছেন, এবং সেখান থেকে মোটা দাগে দেশের জন্য কিছু অর্জন করে নেওয়ার চেষ্টা করেছেন, সেই মেসেজটা দিয়েছেন। পাশাপাশি আমেরিকার সাথেও চেক অ্যান্ড ব্যালেন্স সম্পর্কটা বাংলাদেশ রাখতে চাচ্ছে। আমেরিকা যেহেতু অপ্রতিদ্বন্দ্বী শক্তি, বিশ্বের আপনার শতাধিক ঘাঁটি আমেরিকায় রেখেছে এবং বিশ্বের সামরিক কর্তৃত্ব আমেরিকা ধরে তার অবস্থায় চেষ্টা করছে। পাশাপাশি ভারত আমাদের প্রতি কিছুটা অখুশি আছে, এবং বিশেষ করে গত 1.5 বছর ভারত এর আগে 17 বছর বাংলাদেশের উপরে যে আধিপত্য বিস্তার করেছিল, সেই আধিপত্য জায়গা থেকে জুলাই আগস্ট আন্দোলন এই আধিপত্য জায়গা থেকে মুক্ত করবার জন্য একটা বড় ধরনের সাহসী ভূমিকা রেখেছিল। সেই জায়গাতে গত 1.5 বছর ভারত আমাদের উপরে খুব একটা খবরদারি করতে পারে নাই, এবং আমাদের ভারতের যে সুবিধাগুলো, সেই সুবিধাগুলো একচেটিয়া ভারত নিতে পারে নাই। আধিপত্য বিস্তার করা, তার সুবিধা নেওয়ার ক্ষেত্রে ভারত সেই সুবিধা করতে পারে নাই, এখনো করতে পারছে না। সাম্প্রতিক সময়ে যদিও ভারতের বিজেপি সরকার আসামের সরকার গঠন করেছে, পশ্চিমবঙ্গের সরকার গঠন করেছে, এবং সেই জায়গা থেকে ভারত বর্ডারে শুভেন্দু অধিকারী সরকার তারা কিছু মানুষকে সেখানে জড়ো করে পুশিং করার চেষ্টা করছে, কিছু লোকজনকে পুশিং করেছে। বাংলাদেশকে ভারত চাচ্ছে একটু চাপের মধ্যে সৃষ্টি করে, বিশেষ করে সৃষ্টি করে, যাতে ভারত বাংলাদেশে এগিয়ে তার সাথে মানে নতজান হয়ে সম্পর্ক দ্বিমেরুকরণ সম্পর্কের দিকে যায়। ভারত সেই জায়গায় বাংলাদেশ সেখানে যেতে চাচ্ছে না। বাংলাদেশ সরকার চাচ্ছে যে বন্ধু প্রতিবেশী হিসাবে চেক অ্যান্ড ব্যালেন্স সম্পর্ক থাকবে। ভারতের সাথে অর্থনৈতিক যে বিষয় আছে, বাণিজ্যের যে বিষয় আছে, অপারাপার যে বিষয় আছে, সেটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে দিয়ে হবে এবং সমঝোতার মধ্যে দিয়ে হবে। বাংলা সরকারের দৃষ্টিভঙ্গি ভালো আছে এবং চমৎকার সেই জায়গা থেকে বাংলাদেশের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। তো বাংলাদেশের এই অবস্থান, বাংলাদেশের এই দৃষ্টিভঙ্গি যথেষ্ট একটা পজিশনে আছে চেক অ্যান্ড ব্যালেন্সে, এবং আমরা সেটা চাই। পাশাপাশি সাম্প্রতিক সময়ে জুলাই আগস্ট আন্দোলনের সেই রক্তস্নাত সৈনিকরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে মিটিং করেছেন, এবং সেখানে নিহত যারা হয়েছেন সেই শহীদ পরিবারে তারা জোরালো বিচার চাইছেন। কারণ সেই প্রকাশ্যে ফুটেজটা দেখা যাচ্ছে যে সরকারের বাহিনী সেখানে নিচে প্লেন জায়গা থেকে গুলি করছে, ঢাকা সহ ঢাকা বাংলাদেশের বিভিন্ন জায়গায় উপর থেকে গুলি করেছে। তো হাজার মানুষ সেই আপনার আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম এবং অসীম সহ বিশেষ করে অনেক শিশু মারা গেছে, 60-এর উপরে শিশুকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, কিশোর মারা গেছে, স্টুডেন্ট মারা গেছে 1000-এর উপরে। এই কিশোর স্টুডেন্টের যে আত্মত্যাগের জন্য যথাযথ মূল্যায়ন হয়, যারা এই হত্যাকারী ছিলেন তাদের বিচার জন্য ইতিহাসে হয়। পাশাপাশি নাম্বার 2 হলো যে আগামী দিনের বাংলাদেশ একজন কয়েকজন পঙ্গু সেই জুলাই যোদ্ধা এসে বলছেন যে আমাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হোক এবং বাংলাদেশের জনগণ ভালো থাকুক, তাদের সামষ্টিক মুক্তির জায়গা বাংলাদেশের জনগণ খুঁজে পাক, তাদের নাগরিক অধিকার, তাদের মৌলিক অধিকার
এবং তাদের বেঁচে থাকার অধিকার জন্য গ্যারান্টেড হোক, নিশ্চয়তা হোক। এই প্রোগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নিজেও তাদের সাথে একই কণ্ঠ উচ্চারণ করে বলেছেন যে আমিও চাই, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর ভাই এই সময় মারা গেছেন, ছোট ভাই কোকো, এবং ওনার মাম্মা শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন এবং ক্যান্টনমেন্টে বাড়ি থেকে ওনাদেরকে সে জোর করে ওনার আম্মাকে এখান থেকে বের করে দেওয়া হয়েছিল। তাই ওনার মায়ের উপরে যেমন শারীরিক মানসিক চর্চা হয়েছে, জনাব তারেক রহমান তার উপরে যেমন অনিলেবেনের সরকার তার উপরে একটি অমানবিক নির্বাচন করেছেন, দেশ থেকে বাধ্য করেছেন। জনাব তারেক রহমান মানে প্রধানমন্ত্রী তার উপরে, ওনার মায়ের উপরে এবং ওনার পুরো পরিবারের উপরে রাজনৈতিক, শারীরিক সমস্ত নির্যাতন নিপীড়ন চলেছে। এই বাস্তবতাকে উনি সামনে রেখেছেন এবং জগতের মধ্যে যেসব শিশু কিশোর নিহত হয়েছেন তাদের বিষয়টা, যেসব ছাত্র বন্ধুরা নিহত হয়েছেন, তাদের পরিবার যারা পঙ্গুত্ব আছেন তাদের, এই বিষয়কে সামনে রেখে তিনি অঙ্গীকার করেছেন ঐতিহাসিক জায়গা থেকে তারেক রহমানের সরকার, বিএনপি সরকার এই বিষয়টা অবশ্যই সামনে রাখবে। এই বিষয়টার আবেগের জায়গাতে গুরুত্ব দিবে, মূল্যায়নের জায়গাতে গুরুত্ব দিবে, মর্যাদার জায়গাতে গুরুত্ব দিবে। আগামীতে এক্সাম্পল হবে ইতিহাসের জায়গা থেকে। কেউ যদি কখনোই বর্তমান সরকার থেকে শুরু করে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়ে জনগণের জনমতের বিরুদ্ধে অবস্থানে না যায়, জনগণের আবেগের বিরুদ্ধে অবস্থান না যায় এবং জনগণের রাজনৈতিক অধিকার যেন কেউ হরণ না করে, জনগণের কথা বলার অধিকার, জনগণের রাজনৈতিক অধিকার, জনগণের মৌলিক অধিকার, জনগণের সামষ্টিক নিরাপত্তাগত অধিকার এবং জনগণের অর্থনৈতিক অধিকার, এই জনগণের মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার, সামষ্টিকভাবে নিরাপত্তার অধিকার এবং জনগণের বেঁচে থাকার অধিকারের গ্যারান্টি যে দিতে পারে এবং বাংলাদেশকে প্রকৃত গণতান্ত্রিক দেশের জায়গায় সে পুনরুদ্ধারের জায়গায় যে নিতে পারে, আত্মমর্যাদার জায়গায় যে নিতে পারে, অর্থনৈতিক মুক্তির জায়গায় নিতে পারে, এমন একটি কার্যকরী সরকার জন্ম দেখতে চায়। কিন্তু সামষ্টিক সভায় যদিও ঘটে যাওয়া গত মাসেই আপনার ৭৮টি মবের ঘটনা আমরা দেখেছি। তাই বাংলাদেশের জনগণ আমরা কোনোভাবেই বাংলাদেশের জনগণ আমরা কোনোভাবেই আমরা বাংলাদেশের জনগণ কোনোভাবেই মবের মতো ঘটে যাওয়া কোনো ঘটনায় আমরা দেখতে চাচ্ছি না। ৭৮টা কেন, একটি ঘটনাও যেন মবের মতো ঘটনা না ঘটে। জনগণ উচ্ছৃঙ্খল অবস্থায় আইন হাতে নিয়ে বেপরোয়াভাবে কোনো মানুষের উপর নির্যাতন না করতে পারে, অন্য মানুষকে হত্যা না করতে পারে, এইটা এখন আমরা জনগণ চায় না। কারণ এটা কেমন গণতান্ত্রিক সরকার হয়েছে, সরকারের জনসমর্থন আছে, রাজনৈতিক নেটওয়ার্ক আছে, সরকার তার জনসমর্থন দিয়ে রাজনৈতিক নেটওয়ার্ক দিয়ে মবকে বন্ধ করুক। পাশাপাশি অনিয়ম দুর্নীতির মধ্য দিয়ে ছোট ছোট প্রজেক্ট বলুন, বড় প্রজেক্ট বলুন, ব্যাংকিং সেক্টর বলুন, অর্থনৈতিক কোন সেক্টরে অরাজকতা সৃষ্টি কেউ না করতে পারে, অনিয়মের মধ্যে দিয়ে অর্থ কামাই না করতে পারে, সেই অর্থ বিদেশে লুটপাট করে বিদেশে পাচার না করতে পারে, এই জায়গাতে সরকারকে মোটা দাগের অবজারভেশন জায়গাতে রেখে এবং অনিয়ম দুর্নীতি কিভাবে রোধ করা যায়, এই পাইপলাইন গুলো বন্ধ করা যায়, সেই জায়গা থেকে মাননীয় তারেক রহমান সরকার কড়া পদক্ষেপ নেবেন এবং চোর দুর্নীতিবাজ এবং অর্থ পাচারকারীরা যেন গ্রামীণ সমাজ থেকে শুরু করে নাগরিক সমাজের সর্বত্র, সেই শহর সভ্যতার সমাজে এবং রাজধানীর সমাজে এই পর্যায়ে তৃণমূল পর্যায় থেকে রাজধানী পর্যন্ত সে রাজনৈতিক চ্যানেলের নেটওয়ার্ক, প্রশাসনিক নেটওয়ার্ক থেকে শুরু করে নেটওয়ার্কের জন্য কেউ বেপরোয়া হয়ে না যেতে পারে, অন্যায়ভাবে অযথাভাবে নানান প্রজেক্টের মাধ্যমে, প্রজেক্টের থেকে হোক, ব্যাংকের থেকে হোক, আর অর্থনীতি ভাবে অবৈধভাবে ইনকাম করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে সুইস ব্যাংকে বিদেশে অর্থ পাচার না করতে পারে। আমরা দেখেছি গত ইউনিশ সরকার সময় সুইস ব্যাংকে কিন্তু আবার অর্থ পাচার করেছে, ৬,০০০ কোটি টাকার উপর পাস হয়েছে এবং সুইস ব্যাংকে জমা করা হয়েছে। এই সুইস ব্যাংকের অর্থ ইউনিশ সরকার সময় কে বা কারা পাস করেছে, সেই বিষয়গুলো বর্তমান গণতান্ত্রিক সরকারকে গভীরভাবে এই বিষয়টাকে তদন্ত করা এবং সুইস ব্যাংকে যেন আর কোনোভাবেই অর্থ পাচার কেউ না করতে পারে, পাচারের মাত্রা কমে যায়, সে বিষয়টাকে গণতান্ত্রিক সরকারকে সামনে এনে এই বিষয়টাকে তদন্ত করা এবং সরকারের কাছে দুর্নীতি দমন কমিশন যেটা আছে এটাকে শক্তিশালী করা, দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে এটাকে যথাযথ ব্যবহার করে বাংলাদেশে
প্রজেক্টের ভিতরে কেউ দুর্নীতি না করতে পারে, জনপ্রতিনিধিরা কেউ দুর্নীতি করতে না পারে, আঙুল ফুলে কলা গাছ না হতে পারে, এবং ব্যাংকিং সেক্টর থেকে অর্থ লোপাট করে বিদেশে আর পাস না করতে পারে, সেই জায়গাতে সরকারকে কড়া নজরদারি করা, সরকার এজেন্সিগুলোকে ব্যবহার করা, এবং পাস করেছিল সেই মোটা দাগের অর্থ জন্য বিদেশ থেকে ফেরত আনার ব্যবস্থা যেটা হয়েছে, সেই ফেরতটাকে কার্যকরীভাবে সরকার কার্যকরী করে এই জায়গাতে ঘনিষ্ঠ শক্তিশালী ভূমিকা রেখে সরকার আগামী দিনে জনগণের কাছে দুর্নীতির মাত্রা কমিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করে জনগণের নাগরিক সামষ্টিক নিরাপত্তার অধিকার সেই ঘরে এবং বাইরে, যে বিশেষ করে নারী বা শিশুদের উপরে যে নির্যাতন হয়, যে ধর্ষণ হয়, তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয় নারীদেরকে এবং শিশুদেরকে, এই জায়গা থেকে সরকার বড় ধরনের সুরক্ষা দিয়ে সমাজকে সুরক্ষিত করতে পারে এবং আগামী দিনে জুলাই যোদ্ধাদের বিচার হয়, পঙ্গু জুলাই যোদ্ধা যারা আছে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করে তাদের পাশে সরকার দাঁড়াতে পারে এবং আগামী দিনের বাংলাদেশ হবে কাঙ্ক্ষিত নিরাপত্তার বাংলাদেশ এবং প্রতিবেশী বৃহৎ রাষ্ট্র যেই থাকুক না কেন তাদের প্রভাব থেকে বাংলাদেশ মুক্ত হয়ে বাংলাদেশ স্বশাসিত সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক জায়গা থেকে বিশ্বের দরবারে মাথা উঁচুকে দাঁড়াতে পারে। এবং সাম্প্রতিক সময় দেখেছেন শ্রীলঙ্কাতেও সেখানে জেনজিরা আন্দোলন করেছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা ঘুরে দাঁড়িয়েছে, শ্রীলঙ্কা অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হয়ে মাথা উঁচু করে আবার দাঁড়ানোর জায়গায় চলে গেছে, সক্ষমতার জায়গা থেকে। নেপালও ঘুরে দাঁড়াচ্ছে। আজকে নেপাল যদি পারে তার জেনজি আন্দোলনের মধ্য দিয়ে মানে গণতন্ত্রকে সঠিকভাবে সংরক্ষণ করা, শক্তিশালী করা, দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির আন্দোলনকে জোরদার করা, শ্রীলঙ্কা যদি পারে, যে নেপাল পারলে, শ্রীলঙ্কা পারলে আমরা কেন পারবো না? যারা গণতান্ত্রিক সরকার, তারেক রহমানের সরকার, আপনার সেই জায়গাতে আরো বলিষ্ঠ পদক্ষেপ নেবেন এবং জনগণের বেকার সমস্যা যেটা আছে, লক্ষ লক্ষ তাদের বেকার সমস্যার সমাধান কিভাবে করা যায় সেই জায়গাতে পদক্ষেপ নেবেন এবং নারী শিশুর জন্য এখানে নিরাপদ থাকে সেই জন্য কার্যকরী আইন শৃঙ্খলা রক্ষা উন্নতির জন্য যা করা দরকার সেই পদক্ষেপ নেবেন। পাশাপাশি রাজনৈতিক নেটওয়ার্কে, প্রশাসনিক চ্যানেলে, ব্যবসায়িক চ্যানেলে যেন অসাধুভাবে অন্যায়ভাবে অর্থ উপার্জন করে দেশের অর্থ বিদেশে পাস করে, বিভিন্ন দেশে পাস করে সেই অর্থ যেন আগামী দিনে ভোগ না করতে পারে, এই অন্যায়ভাবে অর্থ আয় করা, বিদেশে পাস করা, এই জায়গা থেকে চ্যানেলগুলো বন্ধ করতে হবে এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য সঠিকভাবে সঠিক লেভেলে আগামী দিনে সেই দিকে বাংলাদেশ যেতে পারে। বাংলাদেশ কাঙ্ক্ষিত গণতন্ত্রের দেশ হোক, কাঙ্ক্ষিত অর্থনৈতিক উন্নয়নের দেশ হোক এবং বাংলাদেশ আগামী দিনে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য, সেই কবির ভাষায়, স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতকাল রক্ত গঙ্গায় ভাসতে হবে আমার প্রিয় স্বাধীনতা। এই স্বাধীনতাকে পাওয়ার জন্য আমরা রক্ত গঙ্গায় ভাসতে চাই না এবং পাশাপাশি দেখা যাবে, ছোঁয়া যাবে, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম সালা রেকর্ড স্বাধীনতা। আমরা ওই ধরনের স্বাধীনতা আমরা জনগণ প্রত্যাশা এখনো করি না, আগামী দিনে করবো না। বাংলাদেশের জন্য গণতান্ত্রিক বাংলাদেশ হোক, যে স্বাধীনতার স্পিরিট নিয়ে, এবং এখানে সরকারি দল, বিরোধী দলের প্রত্যেকের রাজনৈতিক অধিকার এখানে নিশ্চিত হবে, জনগণের নাগরিক অধিকার নিশ্চিত হবে, জনগণের বেঁচে থাকার অধিকার নিশ্চিত হবে, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হবে। বাংলার জন্য প্রখ্যাত ইকুয়ালিটি সোসাইটি থেকে বাংলায় যেতে পারে ন্যায়, ন্যায্য, সমতা, মানবাধিকার বাংলাদেশ। এখানে ন্যায়, ন্যায্য, সমতা, মানবাধিকার বাংলাদেশের জায়গা থেকে ধনী দরিদ্রের ব্যবধান কমবে, অর্থনৈতিক অসম জায়গা থেকে বিভাজন কমবে। এখানে ধরুন উচ্চশিক্ষায় যারা জনগোষ্ঠী, তারা বড় হয়ে চাকরির